তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে সাক্ষাৎ হয়েছে, সেখানে গোপন একটি সাক্ষাৎ হয়েছে। ওই সাক্ষাতের কথা কেউ জানে না। সেখানে কি হয়েছিল, ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের কি কথা হয়েছিল, কি জানতে চেয়েছিল কে কার কাছে, অতি গোপন সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এই যে ডক্টর ইউনূস লন্ডনে গিয়েছেন, তারেক রহমানের সাথে সাক্ষাৎ হয়েছে, সেই সাক্ষাতে অংশগ্রহণ করেছিলেন কারা? ডক্টর ইউনূসের সাথে ছিলেন ডক্টর খলিলুর রহমান, প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আবার অপর প্রান্তে তারেক রহমানের সাথে ছিলেন বিএনপির ভারতপন্থী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং লন্ডনে থাকা আরেকজন নেতা তাদের সাথে ছিলেন। লম্বা বৈঠক হয়েছে, কথা হয়েছে, হাসি খুশি আমরা দেখেছি, হ্যান্ড শেক দেখেছি, হাত মিলাতে দেখেছি, শেক করতে দেখেছি, হাসি খুশি দেখেছি। কিন্তু বৈঠকের কিছুক্ষণ পরে কিন্তু শফিকুল আলম, ভারতপন্থী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সেখান থেকে বেরিয়ে যান। ছিলেন শুধুমাত্র ডক্টর ইউনূস এবং তারেক রহমান। এই দুইজনের মধ্যে কি কথা হয়েছে? তারেক রহমানের ব্যাপারে ডক্টর ইউনূস আগে কি ধারণা পোষণ করতেন, সেটি কেন এখন বদলে তা কি হয়েছে? তারেক রহমানই বা ডক্টর ইউনূসের ব্যাপারে কি ভাবতেন, এখন তিনি কি ভাবছেন, কি ধারণা চেঞ্জ হয়েছে, সেটি নিয়েও আমরা কথা বলবো। এর মাঝে একটি কথা বলা খুব বাঞ্ছনীয়। বাংলাদেশে একজন গোপন সাংবাদিক আছে। গোপন সাংবাদিক বলতে ভদ্র ভাষায় যাকে বলে অনুসন্ধানী সাংবাদিক। তিনি প্রায় মানুষের গোপন বিষয়গুলো নিয়ে কথা বলেন। কে কোন কালারের গেঞ্জি পরেছে, কোন কালারের প্যান্ট পরেছে, কোন হোটেলে গিয়ে কি দিয়ে খেয়েছে, ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে কোন হোটেলে ছিলেন, সেখানে ভাড়া কত ছিল, কয়টি রুম ভাড়া নেওয়া হয়েছে, এ সকল ভয়ঙ্কর গোপন খবর প্রকাশ করে তিনি মানুষের প্রচুর উপকার করেন। তার নাম কি? এই সাংবাদিককে, সাংবাদিকের নাম, এই ভিডিওর ছত্রে ছত্রে পার্টে পার্টে আপনাদেরকে আমি নানান প্রশ্ন করব, সেগুলো উত্তর আপনারা যদি পারেন জানাবেন। প্রশ্ন নম্বর 1, বলুন তো সেই গোপন সাংবাদিক কে, নাম কি? শুধু নাম বললেই হবে। এরপরে দেখেন, তারেক রহমানের সাথে যখন ডক্টর খলিল, ভারতপন্থী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এরা সাক্ষাৎ করেন, এরপরে একটা পর্যায়ে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে যান এবং তখন থাকেন শুধুমাত্র ডক্টর ইউনূস এবং তারেক রহমান। তখন তারা কি বলেছেন, এটা কি আমাদের দ্বারা সম্ভব, সেটা জানা গিয়েছে। এক সময় ডক্টর ইউনূস নিজেই বলেছেন, এক সময় আমি জানতাম তারেক রহমান খুব খারাপ, যার বিরুদ্ধে ছিল 10 ট্রাক অস্ত্র মামলার অভিযোগ, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগ, বিদ্যুৎ বিভাগের টাকা লুটপাটের অভিযোগ, টাকা পাঠানোর পাচারের অভিযোগ, মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর বিষয়ে অর্থ আত্মসাতের অভিযোগ, নানান অভিযোগ ছিল। তবে এটি ডক্টর ইউনূস যেহেতু এই বিশ্বের বাইরের মানুষ নয়, তিনি একজন বিশ্ব নাগরিক হিসেবে সবার কাছে বিবেচিত। এগুলো আমি জানতাম, ডক্টর ইউনূসের মুখের কথা, যে তারেক রহমানের ব্যাপারে এই সকল ধারণাই ছিল তার। কিন্তু এই ধারণাগুলো কেন ছিল সেটিও কিন্তু বলেছেন। বিশেষত চ্যানেল আই, প্রথম আলো এবং ডেইলি স্টার মিথ্যাচার অপপ্রচারে মানুষ আবিষ্ট ছিল। তাদের মন গড়ার সংবাদের কারণে সারা বাংলাদেশের মানুষ জেনেছে তারেক রহমান 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সাথে জড়িত, তারেক রহমান 10 ট্রাক অস্ত্র মামলার সাথে জড়িত, এই তারেক রহমান অর্থ পাচারের সাথে জড়িত, বিদ্যুৎ বিভাগের খাম্বা সংক্রান্ত দুর্নীতির সাথে জড়িত। অথচ এই সংবাদগুলোর একটি সংবাদও সঠিক সত্য প্রমাণিত হয়নি। সবগুলো সংবাদই মিথ্যা প্রমাণিত হয়েছিল, কারণ সবগুলো মামলা থেকে তারেক রহমান খালাস পেয়েছেন। আর তাকে তো আর বিএনপি সরকার খালাস দেয়নি, আওয়ামী লীগ সরকারও তাকে কিন্তু এই মামলাতে নিতে পারেনি। তিনি কখনোই চার্জশিটভুক্ত হন নাই, কিন্তু 4 বার আইইউ চেঞ্জ করে ইনভেস্টিগেশন অফিসারকে চেঞ্জ করা হয়েছে। কারণ তারা কেউই তারা কিন্তু আওয়ামী লীগের অফিসার, তারা কেউই কিন্তু তারেক রহমানকে এই 21শে আগস্টের গ্রেনেড হামলা বলেন অথবা 10 ট্রাক অস্ত্র মামলা সংক্রান্ত মামলা বলেন, এইসবের সাথে যুক্ত করতে পারেনি, কোনো তথ্য প্রমাণ ছিল না। কিন্তু শেখ হাসিনার নির্দেশেই তারেক রহমানকে এসব মামলাগুলোর সাথে যুক্ত করা হয়। এখানে হলো
ফ্যাক্ট, ঠিক আছে। আর খাম্বার বিষয়, বিদ্যুৎ বিভাগের দুর্নীতির সাথে আসলে জড়িত ছিল জ্যামকন গ্রুপ, অর্থাৎ দীপ্ত টিভির মালিক কাজী শাহেদ আহমেদ, আনিস আহমেদ তার ছেলে, এরা। কিন্তু দোষ হয়েছে কার? তারেক রহমানের। কিভাবে হয়েছে? প্রথম আলো 84টা নিউজ করেছে এই তারেক রহমানের বিরুদ্ধে, খালেদ মহিউদ্দিনের রিপোর্ট। তখন খালেদ মহিউদ্দিন কিন্তু প্রথম আলোতে কাজ করে। তাকে এজেন্ডাই দেওয়া হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে সে কত বেশি লিখতে পারে। তো এসব অপপ্রচারের কারণে ডক্টর ইউনূস বলেছেন যে তারেক রহমানকে ব্যাপারে তার যে ধারণা ছিল 21শে আগস্টের জ্ঞানের হামলাকারী, 10টা অস্ত্র মামলার সাথে যুক্ত, অর্থ লোপাট, বিদ্যুৎ বিভাগের দুর্নীতি, এসবের সাথে যুক্ত ছিলেন। কিন্তু ফাইনালি দেখা গেল তিনি আসলে কোনোটার সাথেই যুক্ত নয়। এই তারেক রহমানকে দেখেন এসবের সাথে যুক্ত করে নানান অপপ্রচার চালিয়েছে, একদম এজেন্ডা ভিত্তিক। ডেইলি স্টার, কালের কণ্ঠ, কালের কণ্ঠ না, কালের কণ্ঠ তো তাকে ডাকাত বলতো, ডাইরেক্ট চোর বলতো, সন্ত্রাস বলতো, প্রবাসী সন্ত্রাস, প্রবাসী সন্ত্রাসের নেতা, এসব বলে লিখতো কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন। এবং এই ফাইনালি এই যে চ্যানেল আই, প্রথম আলো, ডেইলি স্টার, জনকণ্ঠ, এরা তারেক রহমানের বিরুদ্ধে সিরিজ নিউজ করতো। আপনারা যদি 2003 সাল থেকে 2006 সাল, এরপরেও 11 সাল পর্যন্ত একটি পত্রিকার কয়েকশো নিউজ পাবেন, মানে সিন্ডিকেট করে করতো। আজকে কালের কণ্ঠ, কালকে সমকাল, পরশু প্রথম আলো, এরপরে ডেইলি স্টার, হ্যাঁ, সাব করতো ডেইলি স্টার থেকে। আর এগুলা সব সুতা ছিল কিন্তু ভারত। অথচ আশ্চর্য বিষয় হলো এখন বিএনপি বুঝে না, বিএনপি এই তারেক রহমানকে এখন ভারতের দিকে ঝুঁকিয়ে দিছে, তাদের আপন হয়ে গেছে প্রথম আলো। যে প্রথম আলো মতিউর রহমান খালেদা জিয়ার বিচার চেয়েছে 21শে আগস্টের জ্ঞানের হামলা মামলার জন্য, খালেদা জিয়ার দায়ী, প্রথম আলো দায়ী, বিচার চেয়েছে। সে প্রথম আলো এখন তাদের আপন হয়ে গিয়েছে। এই হলো তারেক রহমানের ব্যাপারে ডক্টর ইউনূসের ভাবনা। আবার ডক্টর ইউনূসের ব্যাপারে তারেক রহমান ভাবছেন। তো তারেক রহমান বলেছেন যে আমি দেখলাম একজন স্বচ্ছ সরল মানুষ এই ডক্টর ইউনূস, যিনি দেশ নিয়ে ভাবেন, সংস্কার নিয়ে ভাবেন, নির্বাচন নিয়ে ভাবেন, হ্যাঁ, এবং যিনি বিশ্ব নিয়ে অত্যন্ত সচেতন, পৃথিবীতে যার মর্যাদা অনেক, এমন একজন স্বচ্ছ, সমৃদ্ধ, প্রাজ্ঞ, দক্ষ, প্রবীণ লোকের সাথে সাক্ষাৎ করে গর্বিত অনুভব করছি। এটা কিন্তু তারেক রহমানের বক্তব্য। এই কারণে লন্ডনের সাফল্য তারেক রহমানের সাথে এই তথ্যগুলো কে প্রকাশ করেছে বলেন তো? এটা আমি প্রকাশ করেছি, কারণ এটা ডক্টর ইউনূস নিজেই বলেছে। এটা ওই গোপন সাংবাদিক বা অনুসন্ধানী সাংবাদিক প্রকাশ করা নেই। অনুসংবাদী সাংবাদিকটার নাম কি আপনাদের কি মনে এসেছে বা বলতে পারছেন? বলতে পারলে লিখে ফেলুন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।